আপনার তো এই মিমের সঙ্গে আলোচনাটাও তো জোর কদমে চলছে, আমরা শুনতে পাচ্ছি। তো মিমের সঙ্গে আলোচনা এই মুহূর্তে কত দূর? আমি এই ব্যাপারে আপনাদের এক্ষুনি কিছু বলবো না। আচ্ছা। আমি আমার একটা রাজনৈতিক দল, হ্যাঁ। আমার একটাই লক্ষ্য, বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বাংলার ক্ষমতা থেকে বার করে আনা এবং তাদের ক্ষমতাচ্যুত করা। সেখানে কার সঙ্গে আলোচনা করব, কি আলোচনা করব, সেটা বিশদে বলার কোনো স্কোপ নেই। কারণ আমি আলোচনার যেটা সারবত্তা, যখন সমস্ত সিদ্ধান্ত হয়ে যাবে তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। হুমায়ুন দা, আপনি কি এই আসন্ন বাজেট অধিবেশনে অংশগ্রহণ করবেন আপনার সরকারের এই মুহূর্তে? একদিন দুদিনের জন্য যাব, যেদিন বাজেট, মূল বাজেট হবে সেদিনকে যাব। কিন্তু সেদিনকে আপনি কোন দলের হয়ে, অর্থাৎ আপনি কি তৃণমূলের হয়ে কোন রকম সমর্থন বা প্রতিবাদ? প্রশ্নই ওঠে না। যদি কোনো জিরো আওয়ার্সে বা মেনশনে যদি কোনো বলতে পাই, তাহলে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধেই বলবো। আর যদি বলতে না পারেন, প্রতিবাদ জানাবেন? নিশ্চয়ই জানবো। আচ্ছা, আপনার সিট নিয়ে কোন আলোচনা হয়েছে, আপনার বসার আসন? না না, আমার সিট যেখানে আছে থাকলে সেখানে বসবো, নাহলে যেখানে দেবে সেখানে বসবো। নিয়ে কি বিষয় আছে? সিট তো আমাকে রাখতেই হবে স্পিকারকে। তো যেখানে আমার ছিল সেটা থাকলে সেখানেই বসবো, না থাকলে যেখানে উনি পরিবর্তন করে দিলে সেখানেই বসবো। স্পিকার মহাশয় যদি আপনাকে বাধা দেন, তাহলে কি করবেন? স্পিকারের এরকম কোনো বাধা দেওয়ার কোনো এখতিয়ার আছে বলে আমার জানা নাই। একজন বিধানসভার সদস্য, তাকে তার চেয়ার তাকে বসতে দিতে হবে, সে যে কোনো নম্বরে হোক। এখানে বাধা দেওয়ার কি আছে? হুমায়ুনবাবু, একটা বিষয় যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখুন, যে কারণে সিপিএম বা অন্যান্য যে দলগুলো যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দল হিসেবে দেখে, এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির থেকে তো তারা একটু তফাৎ বজায় রাখে, তারা বিজেপির থেকে দূরে থাকে। এবারে আপনি বারবার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে বাবরি মসজিদ তৈরি করব। আপনি এটা বহুবার বলেছেন যে আমি জনপ্রতিনিধি একজন পরে, আমি একজন বিধায়ক পরে, আমি আগে ধর্মীয় মানে ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ, যেটা যথার্থ বলেছেন আপনি। এবারে আপনার বক্তব্য অনুযায়ী আপনি এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আপনার রাজনৈতিক পরিসরটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে। আপনার কি মনে হয় যে সিপিএম এই মুহূর্তে যে একটা মানে সিপিএম না, মোহাম্মদ সেলিমের তরফ থেকে যে একটা উদ্যোগ দেখা যাচ্ছে, কোথাও সেই সাম্প্রদায়িক যে জায়গাটা, মানে যেটার জন্য তারা বিজেপির বিরুদ্ধে, সেটা আপনার সঙ্গে একটা সফট কর্নার তারা রাখছে? দেখুন, আমার বাবরি মসজিদটা আবার একটি ট্রাস্ট তৈরি করছে। আমি সেই ট্রাস্টেরও কর্ণধার, এবং ঘটনাক্রমে আমি যে রাজনীতি দলটা করেছি সেই দলেরও আমি চেয়ারম্যান। তো সেলিম সাহেবদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা, সেটা আমি যে ইউপির চেয়ারম্যান হিসাবে করেছি, নট ওই কোনো ট্রাস্টের কর্ণধার হিসাবে না। বাবরি মসজিদ তৈরি করছে, সেটার আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। সেখানে সেই ট্রাস্টের যারা পদাধিকারী রয়েছেন, আমার সহকর্মী রয়েছেন, তারা সেই ট্রাস্ট থেকে একটা মসজিদ তৈরি করছে। এর সঙ্গে রাজনৈতিক গোলাবার চেষ্টা করবেন না। রাজনীতি আর বাবরি মসজিদ বিষয়টা সম্পূর্ণ আলাদা। হুমায়ুনবাবু, আপনার বিভিন্ন সভায় আমরা দেখতে পাচ্ছি অনেক হিন্দু মানুষ যাচ্ছেন, বিভিন্ন ধর্মের হিন্দু ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও উপস্থিত থাকছেন, এবং আপনি এই মানে ক্যান্ডিডেট ঘোষণা করার ক্ষেত্রেও বা ক্যান্ডিডেটের নাম একটা হিন্ট দেওয়ার ক্ষেত্রেও হিন্দুদের কথা উল্লেখ করেছেন। তো আপনার এই জনতা উন্নয়ন পার্টি তো নিশ্চিতভাবে একটি সেকুলার পার্টি আপনি বলছেন, মানে কোনো একদমই। তো এই হ্যাঁ, মানে এই সেকুলার পার্টিতে, জনতা উন্নয়ন পার্টিতে আপনি হিন্দু ক্যান্ডিডেট কতজনকে রাখবেন, বা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ক্যান্ডিডেট কতজন রাখবেন বলে ঠিক করেছেন? দেখুন, আমি শিডিউল কাস্ট যে রিজার্ভ সিট আছে, হ্যাঁ, শিডিউল টাইপ যে রিজার্ভ সিট আছে, সেটা ধরে, এবং মুসলিম ক্যান্ডিডেট করব 90 জন বলেছি। বাকি 294 এর মধ্যে তাহলে কত থাকছে আপনি দেখুন, 214 বাকি থাকছে। 90 জন মুসলিম প্রার্থীর মধ্যে 214। সেই মুসলিম প্রার্থীর মধ্যে
আমার জোট সঙ্গী যারা হবে তাদেরও প্রার্থী থাকতে পারে, আমার দলেরও প্রার্থী থাকতে পারে, আর বাকি 214 মধ্যেও বিভিন্ন জাতিভুক্ত মানুষ যারা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, মহিলা, তারপরে মহিলাদের জন্য তো কোনো রিজার্ভেশন নেই এমএলএ ভোটের ক্ষেত্রে, এমপি ভোটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা অনেক মহিলাদেরও প্রাধান্য দেব। আমি অলরেডি 9টা প্রার্থীর ভিতরে 2জন মহিলাকে প্রার্থী করেছি। একটা মুস্করা বিবি, বৈষ্ণবনগর, মালদা, 54 নম্বর সিট, আর একটা আপনি জানেন মুর্শিদাবাদ, সেটাও আমি, মনীষা পান্ডে, সেটা ব্রাহ্মণদের। হ্যাঁ, কাজেই ওইসব পার্টির ক্ষেত্রে কোনো বাজ বিচার এটা হবে না, সবারই ক্ষেত্রে সম গুরুত্ব দিয়ে যাদের যোগ্যতা থাকবে, যারা যেখানে ক্রাইটেরিয়াটা মেনটেন করে হ্যাঁ। যেটা করার দরকার সেটা করা হবে। হুমায়ুন বাবু, আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে গিয়ে আপনি একজন জনপ্রতিনিধি, এবং একজন জনপ্রতিনিধি, তিনি হিন্দুরও জনপ্রতিনিধি, মুসলিমেরও জনপ্রতিনিধি, আপামর ওই বিধানসভা ক্ষেত্র বা নির্বাচনী ক্ষেত্রের জনপ্রতিনিধি। আপনি যখন এই জনতা উন্নয়ন পার্টি করলেন তখন কিন্তু আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। তৃণমূল কংগ্রেসে একজন বিধায়ক হিসেবে থাকার থেকে আপনার নিজের একটা পার্টি, আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি একজন হিন্দু দিদির কাছ থেকে ভাইফোঁটাও নেন, আমরা সেই ছবিও দেখেছি। এটা আমাদের বাংলায় একটা সম্প্রীতির বড় উদাহরণ। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি এই যে 70% আমরা 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন তো আগামী দিনে? নিশ্চয়। তখন বলা হয়েছিল বিজেপির একজন বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এসে আমার বাড়ির কাছে আমাকে বলেছিলেন যে মুসলিম সম্প্রদায়ের উল্টো করে টাঙিয়ে সিধা করা হবে। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, সেই বলাটা পরে আমি অনেক মানুষের কাছেও বলেছি যে এই ধরনের একজন রাজনৈতিক ব্যক্তির বলা উচিত না। আমি তার জন্য অনুতপ্ত বা ক্ষমাও চেয়ে নিয়েছি, প্রয়োজনে আবার ক্ষমা চেয়ে নেব। আর ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য কোনোদিনই বলবো না। কিন্তু কেউ আমাকে মারতে এলে আমি নিশ্চয়ই তাকে রসগোল্লা খাওয়াবো না। আমাকে যদি কেউ গলা ধরে আমিও তার হাতটাকে কি করে সরাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, মানে সেটা তো নিশ্চিতভাবে, সেটা তো অন্য রাজ্যের একজন ব্যক্তি, কিন্তু আপনি যাদের কথা বলেছিলেন তারা তো আপনারই জেলার, আপনারই, মানে আমরা একই ব্রাদারহুড আর কি। হুমায়ুন কবির 62 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত ওখানে কোন জাতি দাঙ্গায় উস্কানি দেয়নি। জাতি দাঙ্গা দমন করার জন্য ময়দানে নেমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে এসছে, এটা এলাকার হিন্দু মুসলমান সবাই জানে। প্রশাসন যখন ফেল করে, প্রশাসন যখন মানে সেটাকে ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে গেলে যখন দমন করতে পারে না, দ্রুত সেখানে শান্তি ফিরাতে পারে না, তখন হুমায়ুন কবির ময়দানে নেমে করেছে একাধিকবার। 1999 সাল থেকে একাধিকবার ওটা দাঙ্গা ছোটখাটো লেগেই থাকে শক্তিপুর এলাকা।